নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। খেলার খবরের আপডেট নিয়ে শুরু করছি আজকে স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। হাজার চেষ্টা করে গুয়াহাটি টেস্টে খেলানো যাচ্ছে না শুভমান গিলকে। গুয়াহাটি টেস্টে খেলার কোনো সম্ভাবনা নেই ভারতের টেস্ট অধিনায়কের। গিল দলের সঙ্গে গুয়াহাটি গিয়েছেন বটে, কিন্তু মাঠে নামবেন না তিনি। 2024 সালে কেকেআরের আইপিএল জয় বড়সড় ভূমিকা ছিল তার। এরপর 2025-এ এসেই সেই আশার কি ভাগও পূরণ করতে পারেননি ভেঙ্কটেশ আইয়ার। স্বাভাবিকভাবেই নাইট রিটেনশন তালিকায় জায়গা হয়নি তার, কিন্তু তাতে দুঃখ নেই, অভিমানও নেই। ভেঙ্কটেশ ফের কেকেআরেই ফিরতে চান। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোন রকম করমর্দন করা যাবে না, অঘোষিত নীতি ভারতীয় বোর্ডের। সেই নীতি উপেক্ষা করে এবার পাকিস্তান ক্রিকেটারের সঙ্গে করমর্দন করলেন হরভজন সিং, জানিয়ে শুরু তীব্র বিতর্ক। আগামী বছর ফুটবল বিশ্বকাপ খেলবে কুরাশাও। বিশ্বকাপে খেলার সবচেয়ে ক্ষুদ্রতম দেশ এটি। কুরাশাও হলো এমন একটি দেশ যাদের কোনো প্লেয়ারই সেই দেশে জন্মগ্রহণ করেননি, অর্থাৎ সব প্লেয়ারই বিদেশি বংশোদ্ভূত। হাজার চেষ্টা করেও গুয়াহাটি টেস্টে খেলানো যাচ্ছে না শুভমান গিলকে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, গুয়াহাটি টেস্টে খেলার কোনো সম্ভাবনাই নেই ভারতের টেস্ট অধিনায়কের। গিল দলের সঙ্গে গুয়াহাটি গিয়েছেন বটে, কিন্তু মাঠে নামবেন না তিনি। হাজার চেষ্টা করেও গুয়াহাটি টেস্টে খেলানো যাচ্ছে না শুভমান গিলকে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, গুয়াহাটি টেস্টে খেলার কোনো সম্ভাবনাই নেই ভারতের টেস্ট অধিনায়কের। গিল দলের সঙ্গে গুয়াহাটি গিয়েছেন বটে, কিন্তু তিনি মাঠে নামবেন না। তাকে নামানো হলে ঘাড়ের সমস্যা আরও বাড়তে পারে। তিনি যেহেতু ভারতের 2 ফরম্যাটের অধিনায়ক, তাই ঝুঁকি নেওয়া হচ্ছে না। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও গিল সম্ভবত খেলবেন না। ইডেন টেস্টে ঘাড়ে চোট পান শুভমান গিল, পুরো ব্যাটও করতে পারেনি। দ্বিতীয় দিনের শেষে ইডেন থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। দলের সঙ্গে গুয়াহাটি গেলেও গিল খেলতে পারবেন না দ্বিতীয় টেস্টে। শোনা গেল শুভমানের ঘাড়ের যন্ত্রণা আগের চেয়ে অনেকটাই কমেছে, কিন্তু 100% ফিট হওয়ার থেকে তিনি অনেকটাই দূরে। তবে গুয়াহাটি টেস্ট খেলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্লিনিক্যালি ফিট হয়ে গেলেও শুভমানের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে পড়া উচিত কিনা। ডাক্তাররা বলছেন শুভমানের উচিত নয় এই অবস্থায় ঝুঁকি নিয়ে খেলতে নেমে পড়া, কারণ তার যদি খেলতে নেমে ফের লেগে যায় আরও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে তাকে। সেই ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। তাকে আরও অন্তত দিন 10 বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। গুয়াহাটি টেস্ট হেরে গেলে সিরিজও হারতে হবে টিমকে। দ্বিতীয় টেস্টেও যদি ঘূর্ণি পিচে উপর জোর দেওয়া হয়, তাহলে দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সাইমন হারমারের ফের ভয়ঙ্কর হয়ে ওঠার সম্ভাবনা। একজন ডানহাতি অফ স্পিনারের বিরুদ্ধে বাঁ হাতি তুলনায় ডানহাতি ব্যাটার সহজে খেলতে পারে। সেদিক থেকে গিল না পারলে গুয়াহাটি টেস্টে কোনো ডানহাতি ব্যাটারেরই তার জায়গায় খেলতে নামা উচিত। যোগ্য বিকল্প প্রচুর রয়েছে, যেমন সরফরাজ খান, যেমন করুণ নায়ার, যেমন অভিমন্যু ঈশ্বরন। এরা প্রত্যেকে স্পিন বোলিং ভালো খেলেন, কিন্তু ভারতীয় কোচ গৌতম গম্ভীরের আবার এদের উপর বিশেষ আস্থা নেই। টিমের মধ্যে যারা রয়েছেন, যেমন সাই সুদর্শন বা দেবদত্ত পারিক্কল, তারা আবার সবাই বাঁ হাতি ব্যাটার। হারমারের অফস্পিন খেলতে তাদের পক্ষে খেলা তুলনায় কঠিন হবে কোনো ডানহাতি ব্যাটারের চেয়ে। কিন্তু স্কোয়াডের বাইরে থেকে প্লেয়ারের অন্তর্ভুক্তি করাটাও দেখতে খারাপ লাগে, কারণ তাতে এটা প্রমাণ হয় ভারতীয় টিম ম্যানেজমেন্টের স্কোয়াডে থাকা পরিবর্তনের উপর যথেষ্ট আস্থা নেই। তাই শেষমেশ গিল না খেললে দলে ফিরতে পারেন তারই বন্ধু সাই সুদর্শন, কোনো এক অজ্ঞাত কারণে যাকে ইডেন টেস্টে বসিয়ে দেওয়া হয়েছিল। ও আরও একটা বিষয় লক্ষণীয়, গিল না খেললে গুয়াহাটিতে অধিনায়কত্ব করবেন ঋষভ পান্ত। ইডেন টেস্টে যার অধিনায়কত্ব নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। হাই নিউজ নেটওয়ার্ক। 2024 সালে কেকেআরের আইপিএল জয়ে বড়সড় ভূমিকা ছিল তার। এরপর 2025-এ 24 কোটি টাকায় নিলাম থেকে ভেঙ্কটেশ আয়ারকে কেনে নাইটরা, কিন্তু সেই আশার সিকি ভাগও পূরণ করতে পারেননি ভেঙ্কি।
স্বাভাবিকভাবেই নাইট রিটেনশন তালিকায় জায়গা হয়নি তার, কিন্তু তাতে দুঃখ নেই, অভিমানও নেই। ভেঙ্কটেশ ফের কেকেআরই ফিরতে চান, সাফ জানিয়ে দিলেন তিনি। 2024 সালে কেকেআরে আইপিএল জয় বড়সড় ভূমিকা ছিল তার। শুধু তাই নয়, কেকেআর লিডারশিপ গ্রুপের অংশও ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। আশা ছিল 2025 সালেও সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করবেন। সেই কারণে 24 কোটি টাকায় নিলাম থেকে তাকে কেনে নাইটরা। কিন্তু সেই আশার সিকিভাগও পূরণ করতে পারেনি ভেঙ্কি। স্বাভাবিকভাবেই নাইট রিটেনশন তালিকায় জায়গা হয়নি তার, কিন্তু তাতে দুঃখ নেই, অভিমানও নেই। ভেঙ্কটেশ ফের কেকেআরেই ফিরতে চান, নিজের সেরাটা দিতে চান, সাফ জানিয়ে দিলেন তিনি। 2021 সালে নাইট শিবিরে যোগ দিয়েছিলেন ভেঙ্কি। তার দৌলতেই সেবার খেলা সম্পূর্ণ ঘুরে গিয়েছিল। আর 2024 আইপিএলে তো টিম চ্যাম্পিয়নই হয়। এহেন পরিস্থিতিতে তাকে রিটেন না করায় মন খারাপ হয়েছিল আইয়ারের। তবে নাইটদের প্রতি ভালোবাসা তার কমেনি। এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ভেঙ্কি বলে দিয়েছেন, কেকেআরেই খেলতে চাই। ভেঙ্কির কথায়, কোন দলে খেললাম বড় কথা নয়, তবে আমার মনের কথা হলো আমি এখনো কেকেআরের হয়েই খেলতে চাই। কেকেআরের হয়ে একটা আইপিএল ট্রফি জিতেছি, সেই লিগেসি আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আসলে ভেঙ্কি কেকেআরকে নিজের পরিবারের মতোই ভাবেন। গত মৌসুমেও নাইটদের নেতৃত্ব দিতে চেয়েছিলেন তিনি। এবারও তেমন আশায় বুক বাঁধছেন তিনি। শোনা যাচ্ছে 23.75 কোটি টাকার ভেঙ্কটেশকে রিটেন না করার সিদ্ধান্ত তার বিরাট দরের জন্য। নাইট শিবির তাকে নিলামে ফের সস্তায় কিনে নেওয়ার কৌশল নিয়েছে। ভেঙ্কটেশ যেভাবে প্রকাশ্যে কেকেআরের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলেন, তাতে অনেকেই মনে করছেন হয়তো নাইট ম্যানেজমেন্ট থেকে কোনো রকম ইঙ্গিত তিনি পেয়েছেন। তবে নিলামে তাকে কেকেআর যদি না নেয়, তাহলে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজের হয়ে খেলতেও প্রস্তুত নাইটদের গত মৌসুমের সহ অধিনায়ক। একই সঙ্গে নেতৃত্ব দেওয়ারও বাসনা রয়েছে তার। ভেঙ্কটেশ বলছেন, সবাই জানে যে দলেই যাই নিজের সেরাটাই দেব। কলকাতা যদি আমাকে না নেয়, যে কোনো দলে খেলতে পারি। তাছাড়া যে দলেই খেলি শুধু ব্যাটিং বোলিং নয়, লিডারশিপ গ্রুপেও আমি সাহায্য করতে পারব। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোনো রকম করমর্দন করা যাবে না, অঘোষিত নীতি ভারতীয় বোর্ডের। সেই নীতি উপেক্ষা করে এবার পাকিস্তান ক্রিকেটারের সঙ্গে করমর্দন করলেন হরভজন সিং, জানিয়ে শুরু তীব্র বিতর্ক। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোনো রকম করমর্দন করা যাবে না, অঘোষিত নীতি ভারতীয় বোর্ডের। সে নীতি উপেক্ষা করে এবার পাকিস্তান ক্রিকেটারের সঙ্গে করমর্দন করলেন হরভজন সিং, জানিয়ে তীব্র বিতর্ক। বলে রাখা ভালো, ক্রিকেটার হওয়ার পাশাপাশি হরভজন সিং এর আরও একটি পরিচয় রয়েছে। তিনি আম আদমি পার্টির সাংসদ এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সমালোচক। জাতীয় দলের জার্সি থেকে সেই কবেই অবসর নিয়েছেন হরভজন। আইপিএলেও খেলেন না তিনি। তবে অবসরপ্রাপ্তদের লিগে খেলতে দেখা যায় তারকা স্পিনারকে। এখন অবশ্য তিনি আবুধাবি টি10 লিগের মতো পেশাদার লিগে খেলছেন। সেখানে আসপিন স্ট্যালিয়ন্সের অধিনায়ক ওয়াজ্জি। বুধবার নর্দার্ন ওয়ারিয়র্সের বিরুদ্ধে ম্যাচ ছিল। সেই ম্যাচে হারে ওয়াজ্জির দল। হারের পরই পাকিস্তানের বোলার শাহনওয়াজ দাহানির সঙ্গে করমর্দন করেন হরভজন। সেই মুহূর্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, জানিয়ে জোর বিতর্ক। হ্যান্ডশেক বিতর্কে বিদ্ধ ছিল বড়দের এশিয়া কাপ। পাকিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের একটিতেও করমর্দন করেনি ভারতীয় দল। এরপর মহিলাদের বিশ্বকাপেও একই রাস্তায় হেঁটেছিল ভারতীয় মহিলা দল। যুব এশিয়া কাপেও একই ছবি দেখা যায়। সেখানেও পাক প্রতিপক্ষের সঙ্গে করমর্দন করেনি টিম ইন্ডিয়া। চমকপ্রদভাবে এই হরভজন সিংই লেজেন্ডস লিগ চলাকালীন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামতে রাজি হননি। তিনি এবার পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন করলেন। স্বাভাবিকভাবেই বিতর্কের জন্ম নিয়েছে। আর বিতর্ক আরও বাড়ছে তার রাজনৈতিক পরিচয়ের জন্য। হাই নিউজ নেটওয়ার্ক।
2013 থেকে 2024 মধ্যে দেশের মাটিতে মাত্র 4টে টেস্ট হেরেছিল ভারত। গত এক বছরে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া। দেশে তার আবদারি পিচ নিয়েও অনেক প্রশ্ন উঠছে। এরপরও কি লাল বলের ক্রিকেটে গম্ভীরকে কোচ রাখা উচিত, সেই নিয়ে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। 2013 থেকে 2024 মধ্যে দেশের মাটিতে মাত্র 4টে টেস্ট হেরেছিল ভারত। গত এক বছরে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছে গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া। দেশে তার আবদারি পিচ নিয়েও অনেক প্রশ্ন উঠছে। এরপরও কি লাল বলের ক্রিকেটে গম্ভীরকেই কোচ রাখা উচিত, সেই নিয়ে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেন টেস্টে বুমরাং হয়ে ফিরছে টার্নার পিচ। তারপরও গম্ভীর এই পিচকে দায়ী করতে রাজি নন, জানি ইতিমধ্যে বর্তমান সিএবি সভাপতি সৌরভ বক্তব্য রেখেছেন। 2.5 দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়া ইডেনের পিচ যে ভারতীয় দলের নির্দেশে তৈরি, সে খবর আর নতুন কিছু নয়। অনেকের মতে গম্ভীরের গোয়ার তুমির ফল ভোগ করতে হচ্ছে ভারতকে। তাহলে কি গম্ভীর যুগ সমাপ্ত হওয়া উচিত? সেটা একেবারেই মনে করেন না সৌরভ, বরং চান ভালো পিচে খেলা শুরু করুক। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সৌরভ বলেন, এই পর্যায়ে এসে গম্ভীরকে বরখাস্ত করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমার মতে সবার নিজেদের মধ্যে কথা বলা উচিত যে আমাদের টেস্ট ম্যাচ জেতার জন্য কঠিন পরিশ্রম করতে হবে, কারণ পাটা পিচে কাজটা আরও কঠিন। প্রতিপক্ষও লড়াই করবে, প্রথম ইনিংসে বড় রান উঠবে। ভারতের টেস্ট ম্যাচের ক্ষেত্রে দেখা যায় চতুর্থ বা পঞ্চম দিনে ম্যাচের গতি প্রকৃতি আচমকা বদলে যায়। তাহলে এই পরিস্থিতি থেকে কি করা উচিত? প্রাক্তন অধিনায়কের মতে কোচ গম্ভীর ও অধিনায়ক শুভমনের জুটি ইংল্যান্ডের ব্যাটিং পিচে অসাধারণ পারফর্ম করছে। ভারতও তাদের জুটি কাজ করবে বলে বিশ্বাস। আমার মতে আরো ধৈর্য ধরা উচিত। আমি আগেও বলেছি 20 উইকেট তোলার মতো বোলিং শক্তি ভারতের আছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ওভালে বা এজবাস্টনে সেটা দেখা গিয়েছে। ভারতেও বল পুরনো হলে সুইং কাজ করবে, ফলে মানসিকতা বদলাতেই হবে, অর্থাৎ ভালো পিচে খেলো। গম্ভীর কি শুনছেন? হাই নিউজ নেটওয়ার্ক। সত্যি সত্যি মালিকানা বদলে যাচ্ছে আরসিবির। সূত্রের খবর, ইতিমধ্যে দল বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিরাটদের ফ্র্যাঞ্চাইজির মালিকানা যাচ্ছে বিখ্যাত কন্নড় প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মসের হাতে। সত্যি সত্যি মালিকানা বদলে যাচ্ছে আরসিবির। সূত্রের খবর, ইতিমধ্যে দল বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিরাটদের ফ্র্যাঞ্চাইজির মালিকানা যাচ্ছে বিখ্যাত কন্নড় প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মসের হাতে। এই হোমবেল ফিল্মসের মূল ব্যবসা সিনেমা। এর আগে খেলাধুলোয় বিনিয়োগের ইতিহাস নেই, তবে চলচ্চিত্র জগতে চূড়ান্ত সফল এই কন্নড় প্রোডাকশন হাউস। কেজিএফ, কান্তারা, সালারের মতো ব্লকবাস্টার ছবি নির্মাতা এই সংস্থাটি। 3000 কোটি টাকার মালিক ওই সংস্থাটি অবশ্য আগে থেকেই আরসিবির সঙ্গে যুক্ত। সেই 2023 থেকেই ফ্র্যাঞ্চাইজির মার্কেটিং এবং প্রচারের দিকটা দেখছে সংস্থাটি। দুই মালিক বিজয় কিঙ্কাদুর এবং চালুভে গৌড়ার সংস্থা অবশ্য আরসিবির পুরো মালিকানা কিনছে না, তারা আংশিক মালিক হবে। 18 বছরের দীর্ঘ অপেক্ষার পর প্রথম আইপিএল ট্রফির অমৃত স্বাদ এবারই পেয়েছে আরসিবি। গত বছর অবশ্য মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবির নারী ব্রিগেড চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এবারের আইপিএল ফাইনালের পর থেকেই গুঞ্জন শুরু হয় আইপিএল এর মালিকানা বদল হচ্ছে। বর্তমান মালিক চাইছে অন্য কারোর কাছে আরসিবির পুরুষ এবং মহিলা দুটি দলই বিক্রি করে দিতে। দিয়েগো ইন্ডিয়ার তরফে বলা হয়েছে সংস্থার লাভের 8.3% আসে এই দুই ক্রিকেট দল থেকে। সহজ কথায় তাদের কাছে এখন আর অপরিহার্য নয় আরসিবি। সেই কারণে বিরাট কোহলিদের দল বিক্রি করতে চাইছে তারা। বিক্রির জন্য $200 মিলিয়ন দাম রাখা হচ্ছে আরসিবির। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় 17,000 কোটি টাকা। একাধিক সংস্থা আগ্রহ দেখালেও আংশিকভাবে আরসিবি বিক্রি হচ্ছে ওই প্রোডাকশন হাউসের হাতেই। হাই নিউজ নেটওয়ার্ক।
আগামী বছর ফুটবল বিশ্বকাপ খেলবে কুরাশাও। বিশ্বকাপে খেলা সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। শুধু এটাই নজির নয়, আরও একটি নজির জুড়বে তাদের নামে। সেটা হলো কুরাশাও হলো এমন একটি দেশ যাদের কোনো প্লেয়ারই সেই দেশে জন্মগ্রহণ করেনি, অর্থাৎ সব প্লেয়ারই বিদেশি বংশোদ্ভূত। এমনকি বিমান ভাড়াও নিজের পকেট থেকে দিতে হতো কুরাশাওয়ের কোচকে। জনসংখ্যা মাত্র 1.5 লক্ষ, মোট আয়তন 444 বর্গ কিলোমিটার, অর্থাৎ বৃহত্তর কলকাতার থেকে কয়েক গুণে ছোট। উত্তর আমেরিকার ছোট্ট দেশ কুরাশাওয়ের নাম কজন জানেন? এবার জানবে। আগামী বছর ফুটবল বিশ্বকাপ খেলবে কুরাশাও। বিশ্বকাপে খেলার সবচেয়ে ক্ষুদ্রতম দেশ এটি। শুধু এটাই নজির নয়, আরও একটি নজির জুড়বে তাদের নামে। সেটা হলো কুরাশাও হলো এমন একটি দেশ যাদের কোনো প্লেয়ারই সেই দেশে জন্মগ্রহণ করেনি, অর্থাৎ সব প্লেয়ারই বিদেশি বংশোদ্ভূত। ফুটবল বিশ্বকাপে সেটাও নতুন ঘটনা। সম্প্রতি ভারতের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া রায়ান উইলিয়ামস ও নেপালে জন্মগ্রহণ করা অবনীত ভার্তি। তবে দুজনেরই এখনও নীল জার্সিতে মাঠে নামার সৌভাগ্য হয়নি। অবনীত তার বলিভিয়ার ক্লাব ছাড়েনি। অন্যদিকে বাংলাদেশ ম্যাচের আগে রায়ানের জন্য ফিফা ও অস্ট্রেলিয়া ফুটবল সংস্থার ছাড়পত্র আনতে পারেনি ভারতীয় ফুটবল ফেডারেশন। অথচ হাতে প্রায় 10 দিন ছিল। রায়ান গ্যালারিতে বসেই দেখলেন বাংলাদেশের কাছে 1-0 গোলে হারল ভারত। ঢাকায় সেই ম্যাচে অনবদ্য খেলল 2 বিদেশি, সমিত সোম ও হামজা চৌধুরী। দুজনেই বিদেশি বংশোদ্ভূত। 18 কোটির দেশ বাংলাদেশ ও 140 কোটির দেশ ভারত। কেউই বিশ্বকাপ তো দূরের কথা, এশিয়ান কাপের টিকিটও পায়নি। সেখানে 1.5 লক্ষ জনতার কুরাশাও কোনো দেশীয় ফুটবলার ছাড়াই বিশ্বকাপে খেলবে। ভারতীয় সময় বুধবার সকালে জামাইকার সঙ্গে ড্র করে আগামী বছর আমেরিকা, কানাডা, মেক্সিকোয় দেখা যাবে তাদের। ঠিক কিভাবে সফর শুরু কুরাশাওয়ের? বহু বছর তারা নেদারল্যান্ডসের পরাধীন ছিল। 2010-এ দেশের মর্যাদা পেলেও এখন ডাচ সার্বভৌমের অধীনে। আর 15 বছরের মধ্যে তারা বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। আসলে এখনও নেদারল্যান্ডসের অধীনে থাকায় দেশের সবারই ইউরোপীয় ইউনিয়নের অধিকার আছে, সবার নেদারল্যান্ডসের পাসপোর্ট আছে। সেটাকেই কাজে লাগান বর্তমান কোচ ডিক অ্যাডভোকাট, যিনি এর আগে নেদারল্যান্ডসের কোচ ছিলেন। কুরাশাও এর আগে প্রায় সব কোচই নেদারল্যান্ডসের, যার মধ্যে আছে গাস হিডিংক বা প্যাট্রিক কুইভার্টের মতো নাম। 2024-এর শুরুতেই দায়িত্ব নিয়ে অ্যাডভোকাট 24 জন ডাচ বংশোদ্ভূত ডেকে আনলেন। আমস্টারডাম, গ্রোনিনগেন, রটারডামে জন্মগ্রহণ করা 23 থেকে 25 বছর বয়সী ফুটবলারদের কুরাশাওয়ে নিয়ে এলেন তিনি। সেই ফুটবলারদেরই বেছে নিলেন যারা কখনো নেদারল্যান্ডসের হয়ে খেলার স্বপ্ন দেখলেও তা পূরণ হবে না। নতুন দেশের নতুন স্বপ্ন নিয়ে লিয়ান্ডো বাকুনা, জর্দি পাউলিনা, রসন ভ্যান এইমারা কুরাশাওয়ে খেলতে এলেন। তবে তাতে সমস্যাও ছিল। অনেকেই বিশ্বাস করতেন তারা নেদারল্যান্ডসের হয়ে খেলার যোগ্য। তা দলের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে, কিংবা অনেকের মন খারাপ। তাদের চাঙ্গা করার কাজও ছিল। কিন্তু তা বলে বিশ্বকাপের স্বপ্ন, সেই বিশ্বাসটাই সবার মধ্যে ঢুকিয়ে দেন অ্যাডভোকাট। এমনকি বিমান ভাড়াও নিজের পকেট থেকে দিতেন কুরাশাওয়ের কোচ। অনেকে বলতেই পারেন উত্তর আমেরিকা মহাদেশের থেকে কাজটা হয়তো তুলনায় সহজ, কারণ সেখানে প্রতিপক্ষের নাম বারমুডা, জামাইকা বা ত্রিনিদাদ বা তোবাগো। তবু বিশ্বকাপের মঞ্চ তো বিশ্বকাপই। বারমুডাকে 7 গোলে হারিয়ে দরজা খুলে গিয়েছিল। শেষ ম্যাচ ড্র করলেই চলত। সেই ম্যাচে অবশ্য ব্যক্তিগত কারণে কোচ ছিলেন না, কিন্তু তাতে বিশ্বকাপে যোগ্যতা অর্জন আটকায়নি। 2018-য় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপের ছাড়পত্র পায় আইসল্যান্ড। এবছরে কেপ ভার্দে সেই রেকর্ড ভেঙে দেয়। আবার কয়েক মাসের মধ্যেই নজির গড়ল কুরাশাও। এবার দেখা যাক কুরাশাও বিদেশিরা বিশ্বকাপে কিরকম খেলেন। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে আজ এখানেই শেষ করছি। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।